আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টার আয়োজনে যমুনা টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনাজ। আজ আমাদের আলোচনার বিষয় খালেদা জিয়ার মুক্তি, টেলিফোন বাহাস। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চারজন বিশেষ অতিথি। আমি যে পরিচয় করে দিতে চাই, আমার ডান পাশেই আছেন জনাব মাহমুদ সালাউদ্দিন, সাবেক সহ সম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি আওয়ামী লীগ। আমাদের সাথে আছেন জনাব এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক। আমার বাম পাশে আছেন জনাব শেখ রবিউল আলম, নির্বাহী কমিটির সদস্য বিএনপি। সাথে আছেন জনাব শাবান মাহমুদ, মহাসচিব বিএফইউজে। আপনাদের চারজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। দর্শক, রাজনৈতিক অঙ্গনের ঘটনার প্রবাহ আপনাদের সবারই জানা। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার মুক্তি, প্যারোল, জামিন সবকিছু নিয়ে আলোচনা চলছে নানাভাবে। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই জনাব এম এ আজিজ, আপনাকে দিয়েই আপনার মন্তব্য নিয়ে আলোচনা শুরু করতে চাই। যেভাবে এগোচ্ছে, অর্থাৎ বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি কারাবন্দী এবং তার মুক্তি নিয়ে নানাবিধ কথা হচ্ছে। এবং আজকে আবার ফোনে কি কথা হয়েছে, সেই ফোনের নানা সমীকরণ নিয়েও কথা হচ্ছে। আসলে কি কথার বাহাসি চলবে, নাকি আমরা আসলে বিএনপি যা চাই সেটা, অথবা খালেদা জিয়া তার আইনজীবীরা যে দাবি করছেন তার যেটা অধিকার, 5টি গ্রাউন্ডে আজকে আবার আবেদন করা হয়েছে, জামিনের আবেদন, তিনি তার কাঙ্ক্ষিত জামিন অথবা মুক্তি পেয়ে তিনি বাইরে যাবেন, কি ঘটতে যাচ্ছে? আপনার কি মতামত এই প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা আলোচনায় এসছে যখন বেগম খালেদা জিয়ার নিকটজন, অর্থাৎ তার বড় বোন সহ একটা ডেলিগেট দেখা করে, এবং দেখা করার পরে মিডিয়ার সামনে বলে যে আমরা একটা বিশেষ আবেদন করব, মানবিক আবেদন। তারা প্যারোলেই হোক আর আইনের মাধ্যমেই হোক, তারা এখন বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য অবস্থা, তাতে তার মুক্তি, জীবন বাঁচানোর জন্য মুক্তি প্রয়োজন। কিন্তু বিএনপির তরফ থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি, কারণ বিএনপির তরফ থেকে, জাতীয় ঐক্যফ্রন্টের তরফ থেকে বেগম খালেদার সাথে দেখা করার প্রার্থনা করা হয়েছে, কিন্তু অনুমতি দেয়া হয় নাই। যার ফলে এখন সর্বশেষ বিএনপির মহাসচিব বলেছেন যে প্যারোলের বিষয় যদি হয়, এটা তার পরিবারের বিষয়। এই জায়গায় এসে আমরা এখন দেখলাম, এখন বিএনপির মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে টেলিফোন করেছেন। পরে তিনি যেটা বলেছেন যে হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব যেটা বলছেন যে তিনি আপনার টেলিফোন করেছিলেন, অস্বীকার করে কেন? কিন্তু বিএনপির মহাসচিব টেলিভিশনে যেটা দেখলাম, তিনি অস্বীকারও করেন নাই, স্বীকারও করেন, তিনি অন্য ইস্যু আলোচনা হয়েছে, প্যারোলের বিষয় নাই, এটাই বলছে। সুস্থ আলোচনা কি না, এটা নিয়ে আলোচনা করব। আমি ছোট্ট একটা বিষয় আপনার একটা মতামত জানতে চাই। জামিন অথবা প্যারোল, এখন কি এই বিষয়টা গুরুত্বপূর্ণ, নাকি আসলে মুক্তিটা গুরুত্বপূর্ণ, অথবা তার চিকিৎসাটা গুরুত্বপূর্ণ? বিএনপির আসলে মূল স্ট্যান্ডটা কি হওয়া উচিত, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় বেগম জিয়ার প্যারোলেই হোক আর জামিনেই হোক, একটা সম্মানজনক উপায়ে তার মুক্তিটাই চায়। এটা পরিবারও চায়, বিএনপিও চায়। কিন্তু এখানে যে খেলাটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই চেষ্টা করছে যে এই রিলিজের মধ্য দিয়ে কে গেইনটা করবে, একটা গেইন, অর্থাৎ পলিটিক্যাল যে মোটামুটি ভাবে, আমি এটাকে ওয়ার বলবো না, টাগ অফ ওয়ার তো চলছে। এখন ধরেন এই যে আপনার আইনজীবীরা, বেগম খালেদা জিয়ার আইনজীবীরা যে আপনার আবেদন করলেন, এটা কিন্তু বেশ ক্রিটিক্যাল। এই কারণেই যে সুপ্রিম কোর্ট থেকে আবেদনটা কিন্তু রিজেক্ট হয়েছে, এই কোর্ট সময় সাপেক্ষ খুব সম্ভবত ঘটেছে না, সময় সাপেক্ষ নাও হতে পারে, হতেও পারে, এটা কোর্টের ব্যাপার। কিন্তু আমি এই জন্য বলছি যে এটা সুপ্রিম কোর্টে রিজেক্ট হয়েছে, সেটা হাইকোর্টেও রিজেক্ট হয়েছে, সেটা আবার আবেদন করলো। এর অর্থই আমি বুঝতে চাই যে পর্দার অন্তরালে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতে পারে, কোথাও কিছু একটা ঘটেছে, কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু মিডিয়াতেও দেখছি কিছু মিডিয়া ওপিনিয়ন দিচ্ছে যে এই মুহূর্তে
আওয়ামী লীগের নেতারাও চায় তিনি অসুস্থ মুক্তি পাক। বিএনপির তরফ থেকে আত্মীয় এবং বিএনপিও তো চায় একেবারে তার যে শারীরিক অবস্থা মুক্তিটা তো চাই। আমি 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 আসবো আপনার কাছে, আমি একটু সাবান মাহমুদ আপনার কাছে আসতে চাই। যেমনটা বলছিলেন জনাব আজিজ, আসলে কি আওয়ামী লীগের তরফ থেকেও এমন অনেকেই চাচ্ছেন যে বেগম জিয়া এখন প্যারোল অথবা জামিন কোনো একটা মুক্তি পান, অথবা আরেকটা কথা তিনি উল্লেখ করছিলেন যে এক ধরনের খেলা চলছে এই বিষয়টা নিয়ে আর কি। আপনি কি মনে করেন, খেলা চলছে নাকি সমঝোতার প্রক্রিয়া চলছে? আর রাজনীতিতে তো সবসময় খেলা ঠিক না, রাজনীতিতে সবসময় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মধ্যে কৌশল বলা যায়, সবসময় একটা কৌশল থাকে, যার যার দলীয় কৌশল। সেই দলীয় কৌশলের জায়গায় তো অবশ্যই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চাইবে যে বেগম খালেদা জিয়া যে কারণে কারাগারে আছেন তিনি সেই কারণটাকে আওয়ামী লীগ যৌক্তিক প্রমাণের জন্য চেষ্টা করবে, এবং ইতোমধ্যে কিন্তু তারা সফল হয়েছে। কারণ খালেদা জিয়ার পক্ষে যে সকল আইনজীবীরা লড়েছেন তারা প্রমাণ করতে পারেননি যে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা ছিল, যে কারণেই তিনি কিন্তু কারাগারে আছেন। এবং এই যৌক্তিক ব্যাখ্যার কারণেই কিন্তু বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনটাকে বেগবান করতে ব্যর্থ হয়েছে। এটি আমার ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ। তারা অনেক কিছু বলবে যে নানান প্রতিকূলতার কারণে তারা সাংগঠনিকভাবে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনটাকে ত্বরান্বিত বা বেগবান করতে পারেনি, কিন্তু এর থেকেও অনেক কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক আন্দোলন কর্মসূচি ছিল বিভিন্ন সময়, কখনো স্বৈরাচার মুক্ত আন্দোলন, কখনো বিএনপি জামাতের জোট সরকারের যে নির্যাতন নিপীড়ন তার বিরুদ্ধে আন্দোলন, সব জায়গায় কিন্তু আওয়ামী লীগ জাতীয় সংসদে খুব বেশি আসন না, 56, 55 এরকম আসন, 39 আসন নিয়েও আওয়ামী লীগ যখন রাজপথে আন্দোলন করেছে তার রাজনৈতিক শক্তি কিন্তু অত্যন্ত বেগবান ছিল, এবং সাধারণ মানুষের কাছে তারা প্রমাণ করতে পেরেছিল যে এই আন্দোলনের শক্তি এতটাই তীব্র হতে পারে যে এই সরকারের পতন হয়ে যেতে পারে অনিবার্য, এবং এই রাজনৈতিক দলটি ক্ষমতায় আসতে পারে। এই যে একটা বিশ্বাসবোধ তৈরি করা, এটি তাদের আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি দিয়ে তারা যে কোনো ক্রান্তিকালে প্রতিকূল পরিস্থিতিতে প্রমাণ করতে পেরেছে। কিন্তু বিএনপি গত 11 বছরে তারা নানানভাবে সরকার পতনের কথা বলেছে, কিন্তু রাজপথের আন্দোলন এবং তাদের সাংগঠনিক শক্তি দিয়ে সেই তাদের যে সরকার পতনের অভিপ্রায় সেটি জনগণের কাছে বিশ্বাসযোগ্য করতে পারেনি। বিএনপি অনেক সময় এর জন্য বলে যে বর্তমান গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকার হলেও তাদের আচার আচরণ অনেকটা অগণতান্ত্রিক এবং অনেকটা নিপীড়নমূলক। তাই এই বক্তব্যটাকে জনগণ গ্রহণ করতে চায় না, কারণ জনগণ তারা বুঝতে চায় যে বিএনপির রাজনৈতিক শক্তি যদি দুর্বল না হতো তাহলে এই খোড়া যুক্তি দিয়ে আমি আপনার বক্তব্য ধরতে পেরেছি। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। বেগম জিয়া বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিক তো বটেই, এবং তার অনেক বয়স হয়েছেন, তিনি একজন নারী। নানা প্রেক্ষাপটে নানা আলোচনা চলছে, আসলে তার মুক্তির ব্যাপারে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একান্তই মতামত জানতে চাই আর কি, আপনি কি অদূর ভবিষ্যতে তার জামিনে অথবা প্যারোলে মুক্তির কোনো সম্ভাবনা দেখেন কিনা? তার শারীরিক অবস্থার যে চরম অবনতির কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়, তার শারীরিক চিকিৎসায় নিয়োজিত যে মেডিকেল টিম আছে সেই মেডিকেল টিমের রিপোর্টের সাথে যদি বিএনপির বক্তব্য সত্য হয় তাহলে মানবিক কারণেই তাকে প্যারোলে অথবা জামিনে, এটি মানবিক কারণ। তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ সেই অভিযোগকে খণ্ডন করার সুযোগ নেই আইনি লড়াই ছাড়া, মানবিক কারণে তাকে প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে। কিন্তু বিএনপির যে বক্তব্য সেটি সরকারের কাছে বা ক্ষমতাসীন দলের কাছে এখন পর্যন্ত গ্রহণযোগ্য হচ্ছে না বিধায় এই প্যারোলে মুক্তির বিষয়টি দেন দরবারের মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে আমি মনে করি একজন গণমাধ্যম কর্মী হিসেবে নিরপেক্ষ অবস্থান থেকে যে আসলেই তার বয়স হয়েছে, এবং তিনি যখন গ্রেপ্তার হয়েছেন তখনই শারীরিকভাবে যে খুব বেশি সুস্থ ছিলেন তা নয়। তা এই বয়সের বিবেচনায়, তার শারীরিক অসুস্থতার বিবেচনায় মেডিকেল টিমের রিপোর্ট যদি জাস্টিফাই করে যে তিনি গুরুতর অসুস্থ, আমি আবার তাকে প্যারোলে মুক্তি দেওয়াটা আমি মনে করি একটি মানবিক দৃষ্টান্ত। আমি এবার আসতে চাই জনাব শেখ রবিউল আলম আপনার কাছে। জনাব সাবান মাহমুদ একটা বিষয় বলছিলেন, যেটা রাজনৈতিক শক্তিহীনতা, খর্ব শক্তির একটা বিষয়, এবং সবশেষ প্যারোল বা অন্য কোনোভাবে আলোচনার একটা বিষয় আর কি। এখন শেষ মুহূর্তে যদি আসলে প্যারোলের বিষয়টি চলে আসে, এতে কি বিএনপির রাজনৈতিকভাবে কোনো পরাজয় বা শাস্তি মেনে নেওয়া, আবেদন জানানো, এমন কোনো প্রেক্ষাপট সামনে চলে আসতে পারে কিনা? এক নম্বর প্রশ্ন আপনার কাছে। আরেকটা বিষয় আমি জানতেই চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আসলে
প্যারোলের বিষয়টি যদি সরকার পক্ষ চান যে হ্যাঁ প্যারোলের মাধ্যমে তিনি মুক্তি পেতে পারেন, তাহলে সেটা আবেদন করাটা বিএনপির জন্য কোনো সংশয়ের কারণ কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 24 ঘন্টার দর্শকদেরকে। বেগম খালেদা জিয়া একটা রাজনৈতিক প্রতিহিংসা বশত কারারুদ্ধ আছে। তার বিরুদ্ধে যে অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা। সরকার তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করেই কারারুদ্ধ করেছে, আইনি ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে, তাদের মতো করে মামলা করে, প্রসিকিউশন তাদের মতো করে, এবং একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। এখন প্রশ্ন হচ্ছে যে জামিন তার অধিকার। যে 5টি গ্রাউন্ডের কথা বলছেন, আমি যদি উল্লেখ করি প্রত্যেকটাই বলা যাবে যে এই গ্রাউন্ডে জামিন পান, জামিন তার অধিকার, আইনি অধিকার। কিন্তু সরকার সেখানে হস্তক্ষেপ করছে এই কারণে যে বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা, সাংগঠনিক যে দক্ষতা, বিএনপির বাংলাদেশে রাজনৈতিক যে অবস্থান, এইগুলি সরকার মোকাবেলা করতে কোনো কোনো সময় ভীত হয় এবং ব্যর্থ হয়। এবং এখন মনে করেন যে প্রক্রিয়া তারা ক্ষমতায় আছে, সেই প্রক্রিয়াটা বেগম খালেদা জিয়া বাইরে থাকলে এই প্রক্রিয়ায় থাকাটাও তাদের জন্য কঠিন হয়। আপনি এই মাফ করবেন, কিন্তু বেগম জিয়া যখন বাইরে ছিলেন তখন কি এমন কোনো বড় কোনো গণ আন্দোলন, সরকারকে একবারে পতনের মুখে নিয়ে যাওয়া এমন কোনো ঘটনা কি ঘটেছিল? একটা স্বৈরশাসক এবং অনির্বাচিত সরকার, বেগম খালেদা জিয়া বাইরে থাকলেই ক্ষমতার বাইরে চলে যাবে বিষয়টা কম না, কিন্তু ক্ষমতার বাইরে যাওয়ার রিজনগুলি তো তৈরি হচ্ছিল, আতঙ্কগুলি তো তৈরি হচ্ছিল। ক্ষমতার বাইরে যাওয়ার আতঙ্ক না থাকলে কেন তারা অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে? কেন তারা নির্বাচনী ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে নির্বাচনের আগের দিন ভোট ব্যবস্থাপনা সম্পন্ন করে ক্ষমতা থাকতে চেয়েছে এবং আছে? কেন হয়েছে সেটা আমি আপনাকে যে জায়গাটা বলতে চাই। উনি প্যারোল এবং বলছিলেন যে আইনি প্রক্রিয়ায় মুক্তি পাবে বেগম খালেদা জিয়া, এটা দল আশা করে এবং বেগম খালেদা জিয়াও আশা করে, কারণ আমি বললাম আইন তার অধিকার এবং তিনি তো রাজনীতিক। আবার তার পরিবারে যখন যান, পরিবাররা কি চায়? পরিবার এত কিছু বুঝতে চায় না। তারা যখন বারবার তার কাছে দেখতে যাচ্ছে, তার শরীর যখন, যারা বাজিজ বলেছেন যে আসলে প্যারোলের ব্যাপারটা তার পরিবার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাই যখন স্বজনরা গিয়ে দেখছে যে স্বাস্থ্য ঝুঁকিতে চলে গিয়েছে, অবনতি হচ্ছে, তারা তো ফেল করছে। আমরা এখানে বসে কিন্তু দেখছি না। তারা বুঝতে পারছে যে কোনো মূল্যে তার মুক্তি দরকার। স্বজনরা তাই ভাবে, এটি ভাবাই স্বাভাবিক। আবার বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ, তিনি মনে করেন যে তার এই বেরোনোর সাথে, তার এই ত্যাগের সাথে, তার এই সংগ্রামের সাথে রাজনীতি জড়িত, জন আকাঙ্ক্ষা জড়িত, জনপ্রত্যাশা জড়িত, গণতন্ত্র জড়িত, দলের স্ট্যান্ড জড়িত। তো তখন তো তিনি তার মতো করে আইনি অধিকারী চান। অর্থাৎ এই দুটি চাওয়ার মধ্যেই আপনার যুক্তি রয়েছে, পরিবারদের চাওয়ার যুক্তি রয়েছে, দলের চাওয়ার যুক্তি রয়েছে। এই চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে যদি অনেক সময় পার হয়ে যায়, তখন যদি তার শরীরটা আরো যদি অবনতি ঘটে, তখন না, বাংলাদেশের মানুষ তা চায় না, আমরা তা চাই না, নিশ্চয়ই সরকারও তার চাওয়া উচিত না। কিন্তু রাজনীতিবিদরা তো এরকম স্যাক্রিফাইস করেছে বিধায় উনি আজকে 76 বছর বয়সে জেল খাটছেন বিনা অপরাধে। এটা কি জাতির জন্য স্যাক্রিফাইস না? তার মুক্তির সাথে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের জনগণের আকাঙ্ক্ষা, বাংলাদেশের সুশাসন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সহ অবস্থান, এগুলি তো জড়িত রয়েছে। এটা সরকারকেও বুঝতে হবে। আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে মানবতা, মানবতার ঊর্ধ্বে হচ্ছে মানুষের জীবন। সরকার সেটি নিয়ে খেলছে, আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে না। এবং আমরা দেখেন, আমরা তো আইনের ভাবে মোকাবেলা করবার জন্য অথবা জামিন পাওয়ার জন্য আবেদন করেছি। সরকার দুদক তারা হস্তক্ষেপ না করলেই বিচার বিভাগে কিন্তু জামিন পান, ওই গ্রাউন্ডের মধ্যেই জামিন উনি পান। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ধরেন মামলা চলমান রয়েছে, উনি জামিন তার অধিকার কেন পাবেন না? আপনি কেন হস্তক্ষেপ করছেন? সেই জায়গা তো সরকার এগোচ্ছে না। এবং ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন, তিনি বলেছেন যে আপনারা যেভাবে হস্তক্ষেপ করছেন, অথবা ধরেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ, আপনারা জামিনের বিষয়টা বিবেচনা করবেন এই কারণে যে আপনারা হস্তক্ষেপ করবেন না। এবং সেটি নিয়েও বায়াজ হচ্ছে এবং বলা হচ্ছে, আমার কাছে রেকর্ড আছে, আবদুল কাদের সাহেব বলেছেন, ওবায়দুল কাদের সাহেব, সেটি কি হলো? সেটি কি একটা রাজনৈতিক দ্বিচারিতা হলো? একটা রাজনৈতিক পৌরতা হলো না? এটা এক ধরনের যে আলোচনাটা চলছে, এটা খুব বেশি সুস্থ নয়, খুব সম্ভবত। আমি আপনার কাছে ফিরবো। আমি জনাব চৌধুরী আপনার কাছে আসতে চাই। আসলে মানবতা নিয়ে এক ধরনের আলোচনার কথা বলা হচ্ছে এবং মানবিক কারণেই বিএনপি চেয়ারপারসনের মুক্তির ব্যাপারে বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে। আপনিও কি তাই মনে করেন, অথবা আপনার ভিন্ন মত আছে কিনা, যে আসলে উনি এখন যে পর্যায়ে এসেছেন তার বয়সের বা তার জীবনের, এখন তিনি আসলে মানবিকভাবে মুক্তি পেতে পারেন কিনা? আমি যমুনা টিভির 24 ঘন্টা দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে শুরু করতে চাই আসলে মানবতার যে বিষয় নিয়ে কথা বলেছেন। এখানে মানবতা, প্যারোল কিংবা মুক্তি কোনো কিছুই মুখ্য নয় বিএনপির জন্য। বিএনপির মাঠে কোনো ইস্যু নাই। বিএনপি জনগণের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য, বিএনপি রাজনৈতিক দল হিসাবে নিজেকে টিকিয়ে রাখার জন্য, এবং বাংলাদেশের যে অগণিত গণমাধ্যম আছে, গণমাধ্যমের খোরাক মেটানোর জন্য বিএনপি
কোনো না কোনো একটা সময় একটা সাবজেক্ট নিয়ে চলে আসেন। তো আমার কাছে মনে হয়েছে রিসেন্ট হঠাৎ করে বেগম জিয়ার আত্মীয়রা দেখতে গিয়েছেন, তারা এসে একটা কথা বললো, এটা নিয়ে ফখরুল ইসলাম আলমগীর সাহেব মুভ করলেন, বিএনপিও প্রতিদিন কথা বলা শুরু করে দিলেন, একটা ইস্যু তৈরি করা। এবং আপনারা সকলে জানেন বিএনপির দলটা স্কাইপের মাধ্যমে চলে, স্কাইপে তো লন্ডনেই বসে আছেন, তিনিও হয়তো হুকুম দিয়েছেন আপাতত এটা নিয়ে লড়েন আপনারা, তো ওইটা নিয়ে লড়া শুরু করেছেন। তো আমার কাছে মনে হয়নি কখনো তারা তার মুক্তি আন্দোলনটাকে কখনোই মনে করেছেন। আর রবির ভাই বলেছেন রাজনৈতিক প্রতিহিংসা, আমি তো মনে করি আওয়ামী লীগ কোনোদিন রাজনৈতিক প্রতিহিংসার অন্তত বিশ্বাস করে না। এই কারণেই বিশ্বাস করে না, 1975 সালের 15 আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এবং 18 জন পরিবারের 18 জন সদস্য একই দিনে একই রাতে হত্যা করা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি যদি আওয়ামী লীগ করতো, বঙ্গবন্ধুর খুনিদেরকে নর্মাল কোনো এই যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে ফাঁসি দেওয়া হলো সেটা কখনই হতো না। আরও যদি বলি, বেগম জিয়ার প্রতি যদি কোনো প্রতিহিংসা থাকতো, 2004 সনের 21 আগস্ট যে গ্রেনেড হামলাটা হলো দিনে দুপুরে, এবং আওয়ামী লীগ সব নেতাকে টার্গেট করে সেদিন করেছিল, কিন্তু সে প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগ তাও আইনি প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করেছে এবার কীভাবে করা যায়, এবং আজকে যে কনভিক্টেড হলো তারেক রহমান কিংবা আছে বেগম জিয়া, সবই কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আপনি বলেছেন তার জামিনের অধিকার কিনা, এবং প্রতিটা মানুষ যৌক্তিক অধিকার, আইনি অধিকার তো সবারই আছে, প্রতিটা মানুষ আইনের চোখে সমান। বেগম জিয়াও যেমন মুক্তি পেতে পারে আইনের মাধ্যমে অন্যান্য মানুষও মুক্তি পেতে, যারা জেলে আছে। আমি বলি প্যারোলের যে বিষয়টা বারবার আসছে, প্যারোলের বিষয় কিন্তু গত বছর কিন্তু একটা আইন সংশোধন হয়েছে, প্যারোলে মুক্তি দেওয়ার পর কিন্তু চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন না, কোনো না কোনো গ্রাউন্ডে একটা প্যারোল হবে, দেশের মধ্যে তখন থাকতে হবে। কিন্তু আর ওইটা আর সম্ভব না যেটা বাইরে পাঠিয়ে দেওয়া, এর গেল। আর তার যেই আপনি বলেছেন রাখা হয়েছে, তা আমি মনে করি যে বিজ্ঞ যারা বাংলাদেশের সেরা আইনজীবী যাদেরকে আমরা বলি, তারাই বেগম জিয়ার পক্ষে ছিলেন এবং তারা লড়েছেন কোর্টে। এবং কতদিন 156 দিন কিন্তু বারবার কিন্তু তারিখকেও পিছানো হয়েছিল, দীর্ঘ একটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে। এবং তার 2টি মামলায় সাজা দেওয়া হয়েছে, 1 দশক ধরে লড়াইটা চলেছে। এবং একটা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, আর একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, দুটো মামলায় 17 বছরের জেল হয়েছে। ছোট একটা বিষয় আমি আপনার বক্তব্য বুঝতে পারছি, ছোট একটা বিষয় শেয়ার করতে চাই। বেগম জিয়া যে মামলায় তিনি সাজা খাচ্ছেন, বাংলাদেশের আইন আদালতে যারা কাজ করেন অনেকের যুক্তি আছে এরকম যে আসলে একই ধরনের মামলায় অন্যান্য অনেকেই ব্যক্তিরা জামিন পেয়েছেন, আমাকে শেষ করতে দেবেন একটু, অন্যরা অনেকে জামিন পেয়েছেন এবং তারা আসলে বহাল তবিয়তে আছেন বলা যায়। আমি একটু বলি আপনাকে, তাহলে বেগম জিয়ার ক্ষেত্রে আসলে আইন এখানে নিজস্ব গতিতে চলছে কিনা, যেটা অনেকেরই অভিযোগ, সুশীল সমাজ বলেন, আওয়ামী লীগ বিএনপি বলেন, অনেকেই অভিযোগটা তুলছে। আরেকটা বিষয় জানতে চাই যে যদি বেগম জিয়া আসলে তিনি যে পর্যায়ে আছেন, তিনি যদি এই জামিন প্রত্যাশী হতে হতে তিনি কারাগারেই মৃত্যুবরণ করেন বা জেলখানাতে মৃত্যুবরণ করেন, এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভালো উদাহরণ হবে কিনা? মৃত্যু নিয়ে কথা বলেছেন, মৃত্যু খুবই ধ্রুব এবং অনিবার্য একটা সত্য বিষয়, এটা কেউ এড়াতে পারি না। আমরা কার কোথায় মৃত্যু হয় আমরা কেউ জানি না। তা প্রতিটা মানুষের কিন্তু একটা ডেথ হবেই, পৃথিবীতে কেউ অমর না আমরা। তো মৃত্যু নিয়ে আমি কথা বলবো না, এটা তো মৃত্যু বিষয়। কিন্তু বেগম জিয়া যে গ্রাউন্ডে কিন্তু উনি গ্রেফতার হয়েছেন এবং উনি কারাগারে আছেন, এটা তো বাংলাদেশের নর্মাল যে আদালতগুলো, বিশেষ করে নর্মাল যে তার জন্য স্পেশাল যে আদালতটা বসানো হচ্ছে ওখানে কিন্তু করা হচ্ছে। তারপর আপিল বিভাগেও গিয়েছে, তো গতবার তার জামিনও চাওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু খারিজ করে সম্ভবত 12ই ডিসেম্বর ছিল তারিখটা। তো আমাদের আইনি প্রক্রিয়ার মধ্যে বেগম জিয়া আছে, এবং 8-10 জন মানুষ বাংলাদেশে যে ধরনের আইনি সাপোর্ট পাওয়া দরকার তিনি সেই সাপোর্টটা কিন্তু পেয়েছেন। তার আইনজীবীরা যেভাবেই চেয়েছেন, তিনি তার থেকে একটু বেশি পেয়েছেন। বরং আমি মনে করি একজন কারাবন্দী কখনো মানবতার কথা বলেছেন, একজন কারাবন্দী, শুনেন আমি বলি একটা রাষ্ট্রীয় অনুকম্পার কারণে তার পক্ষে কিন্তু আরেকজনকে, হ্যাঁ ওটা বলতে চাইছিলাম, রাষ্ট্রীয় অনুকম্পা। আমি এখানে মানবতা বলেন, অনুকম্পা বলেন, তিনি কিন্তু পেয়েছেন। জেনারেল পিপুল তো একটু বেশি পেয়েছেন আমার কাছে মনে হয়েছে। এগুলো নিয়ে শুধু এটা তো প্রশ্ন করা, আমি আদালতকে অবমাননা হয়। একটু ভবিষ্যতের কথা একটু জানতে চাই, আপনি কি খুব দ্রুত বেগম জিয়ার প্যারোল বা অন্য কোনো পর্যায়ে মুক্তি দেখছেন কিনা? না, এটা তো আইন সিদ্ধান্ত। আমি এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করব। আমি পরবর্তী অংশে আপনার কাছে আসতে চাই যে আসলে আমরা অনেক আলোচনা অনেক এগিয়ে নিয়েছি, আমরা আসলে জানতে চাই যেখানে আটকে আলোচনাটা, অর্থাৎ উচ্চ আদালত অথবা প্যারোল, এই জায়গাটাতে আসলে কিভাবে সামনে এগোতে পারে, আগামী দিনগুলোতে কিভাবে সামনে এগোতে পারে, সে বিষয়ে আপনার মতামত জেনে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করতে চাই। দর্শক, এর সাথেই যমুনার 24 ঘন্টায় সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
দর্শক, আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে বেগম জিয়ার মুক্তি এবং টেলিফোন বাহাস নিয়ে। আমি এই পর্যায়ে আসতে চাই জনাব এম এ আজিজ আপনার কাছে। একেবারেই ছোট্ট প্রশ্ন, সহজ প্রশ্ন, যে আসলে একটা আলোচনা শুরু হয়েছে, নানাবিধ কথাবার্তা চলছে, নানাবিধ অ্যাক্টিভিটি আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে। আগামী কয়েকদিন আপনি কি দেখছেন? আগামী কয়েকদিন দেখেন প্যারোল নিয়ে কথা হচ্ছে। আসলে বেগম খালেদা জিয়া আদৌ প্যারোলে রাজি কি না এটা কি কেউ বলতে পারবে? তার ওপিনিয়ন নেওয়া হয়েছে, যায় নাই। এখন তার সাথে দেখা করতে ওপিনিয়নটা নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, দেখার অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু একটা কয়েদি হোক হাজতি হোক, তার তো দেখার সুযোগ আছে। পরিবারের সদস্যদের অনুমতি পাচ্ছে, পরিবারের সদস্য পাচ্ছে, পরিবারের সদস্য বলছে আমি সে একটা পার্টির মূল নেতা, পার্টির থেকে দেখা করতে পারবে না। ধরেন এখন যে পরিস্থিতি প্যারোলে, তার তো ওপিনিয়নটা দরকার। পার্টি যে ওপিনিয়ন দিবে তার একটা মতামত দরকার আছে না? প্যারোলটা যিনি নেবেন তার তো ওপিনিয়নটাই সবচেয়ে বেশি জরুরি। সেই ওপিনিয়নটা তো নেওয়া যাচ্ছে না, এখন কেউ বলতে পারছে না। এবং পরিবার থেকে কি বলা হয়েছে এ কথা যে তিনি প্যারোলে যেতে রাজি না? তবে তাকে কোট করে এটা বলা হয়েছে যে শর্ত মুক্ত যদি প্যারোল হয় তাহলে তিনি রাজি থাকবেন, এটা বলছেন। কিন্তু তার কথা তো আমরা জানি না, তার ওপিনিয়নও জানি না। তো এক, দুই হলো যে সংশয়টা মার্কেটে, আমি সংক্ষেপে বলছি যে একটা হলো প্যারোলে আর একটা হলো আইনগতভাবে। পিপুলস পারসেপশন হচ্ছে দুই জায়গায় এটা বলটা সরকারের কোর্টে। কারণ আপনি দেখেন যে কথাটা আগেও আলোচনা হলো, আমাদের দেশে রাজনৈতিক মামলাগুলোতে সবসময়ই দেখা যাচ্ছে যে বিচার বিভাগ একই আচরণ করতে পারে না, আইনের চোখে সব সমান দেখা যাচ্ছে না। যেমন ধরেন বেগম জিয়ার চাইতে বেশি 10 বছরের কারাদণ্ড বেলে আছে, 13 বছরের কারাদণ্ড মন্ত্রী ছিল। তারপরে প্যারোলে আপনি দেখেন সাইদি সাহেব পর্যন্ত, বর্তমান প্রধানমন্ত্রী সহ বিদেশের ট্রিটমেন্টের কাছে, এত তো কথা হয় নাই। প্যারোল হতেই পারে জেনুইন গ্রাউন্ড হলে। এখন ধরেন প্যারোলের যে এটা ওয়েবসাইটে দেখা যায়, প্যারোলের সংক্ষেপে দুটো কারণ। একটা হলো যে তার নিকটজন যদি মারা যায়, অসুস্থ হয়, দেখার জন্যে। আর সেকেন্ড ক্লজটাই হচ্ছে মূল সমস্যা, সেটা হচ্ছে মৃত্যুর বাইরেও এটা যদি সরকার অর্থাৎ হোম মিনিস্ট্রির কাছে প্রতীয়মান হয় যে প্যারোল দরকার, করতে পারে। এখন সেটা কি? এইখানেই তো দরখাস্ত করলেও যদি বলে না এটা নিয়মে পড়লো না, এটা তো ব্যাখ্যা। জনাব সালাউদ্দিন, আপনার কাছে আসছে, আপনি একটা কথা বলছিলেন যে আসলে প্যারোলের নতুন মনে হয় কোনো একটা প্রবিধান যুক্ত হয়েছে যে আসলে বাইরে যেতে পারবে কি পারবে না, সেটা নিয়ে মনে কিছু যুক্ত হয়েছে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে একই প্রশ্নই আপনার কাছে করতে চাই। একটা মানবিক গ্রাউন্ডের কথা সবাই বলছে, হয়তো বিভিন্ন জায়গায় মানবিক গ্রাউন্ড নিয়ে নানা জনমত তৈরি হচ্ছে বা ঘটনা প্রবাহ ঘটছে। আপনি কি দেখেন আগামী কয়েকদিন? আগামী কয়েকদিন আমি তো প্রথমে যেটা বলেছি হলো, আর উনি যে একটা আজিজ ভাই যে একটা কথা বলেছেন ওটা একটু জবাব দিই। আজিজ ভাইয়ের কিন্তু আপনি মনে হয় জানেন বিএনপির কিন্তু এমপিরা দেখা করতে গিয়েছিলেন গত মাসে। এগুলো আত্মীয়-স্বজনের প্রতি মাসে 2বার যাচ্ছেন। বেগম যে যা পছন্দ করে, যেটা যে আইনের মানে কারাগারের নিয়ম নীতি অনুযায়ী যেভাবে করা দরকার হবে, কিন্তু আত্মীয়-স্বজনরা যাচ্ছেন। যখন হয়েছিল তখন সেটা না, গত মাসে একবার দেখা করেছেন, রুমিন ফারহানা সহ হারুন সাহেব সহ দেখা করেছেন, সংসদীয় দলের সদস্যরা দেখা করেছেন। তারাও এসে কিন্তু কিছু বলেছেন, হাত বেঁকিয়ে যাচ্ছে, যা যা বলা দরকার উঠে পেরে অনেক কথা বলেছেন, কিন্তু পরে ডাক্তারের বক্তব্যের সাথে তাদের কথা কোনো কিছুই মিলেনি। এবং বঙ্গবন্ধু মেডিকেলের ডাক্তার যেগুলো আছেন, আমি মনে করি বাংলাদেশে সেরা ডাক্তাররা ওখানে থাকেন, ওনাদের কোনো ধরনের অ্যাসেসমেন্টে ভুল থাকার কথা না, কারণ বেগম জিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু দেখা হচ্ছে এখানে। আজকে যেটা হলো আপনি মুক্তির বিষয়ে যে কথা বলেছেন, এই কথাটাও আছে যে উনি যে ডাক্তারকে পছন্দ করেন, চিকিৎসা যেহেতু একান্ত ব্যক্তিগত ব্যাপার, সংবেদনশীল ব্যাপার, উনি যে ডাক্তারকে চান সেই ডাক্তারকে ইউনাইটেড বা অন্য হাসপাতালে, সেটা নিয়েও তো ওনার একটা অবস্থান। আমি মনে করি বেগম জিয়া যে লেভেলের বিএনপির একজন লিডার, কিংবা যদি বলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ওনার সরকারি কোনো প্রতিষ্ঠানের প্রতি, কিংবা বঙ্গবন্ধু মেডিকেল তো আর সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, এই লেভেলের কোনো প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা আনা উচিত না, আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে। এবং আমি মনে করি বাংলাদেশের প্রখ্যাত ডাক্তাররা ওখানে আছেন, এবং তারাই কিন্তু ইউনাইটেড বলি আর অন্যান্য যে জায়গায় যাচ্ছেন, কিন্তু ওনারাই যাচ্ছেন প্রাইভেট ইয়েগুলো। আসলে আমাদের মধ্যে একটা পারসেপশন চলে আসলে প্রাইভেট মেডিকেলে আমি সেবাটা ভালো পাচ্ছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় প্রাইভেট মেডিকেলের হয়তো পরিবেশটা একটা 5 স্টার হোটেলের মতো, কিন্তু পাশাপাশি সেবাটা কিন্তু বঙ্গবন্ধু মেডিকেলের যে ট্রিটমেন্ট, কিন্তু বেগম জিয়ার যে ট্রিটমেন্ট, সেটা আমার মনে হয় ওখানে নিশ্চিত করতে হবে। ছোট একটা প্রশ্ন, 2-1 দিনের মধ্যে যে প্যারোল কিংবা আমার জামিন অথবা প্যারোলের সম্ভাবনা, জামিন তো প্যারোল, এটা কিন্তু বিএনপি জিয়ে রাখতে চেষ্টা করবে। এই বিএনপির কাজ হলো এখন একটা ইস্যু তৈরি করে। আমি ফিরছি আপনার কাছে। জনাব শেখ, ব্যাপারটা কি আসলেই তাই জিয়ে রাখার বিষয়, নাকি আসলে শারীরিক অসুস্থতার বিষয়, মানবতার বিষয়? বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং তার স্বাস্থ্য ঝুঁকিতে, তিনি চিকিৎসায় স্যাটিসফাইড হতে পারেন না। সালাউদ্দিন সাহেবরা এবং আওয়ামী লীগ চিকিৎসায় স্যাটিসফাইড হচ্ছে।
তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, স্যাটিসফাইড হচ্ছে ওনরা। দিস ইজ দ্য প্রবলেম। আর কোনো জায়গায় তো সমস্যা নেই। বঙ্গবন্ধু জেলে ছিল, আওয়ামী লীগের নেতারা কি দেখা করেনি? বেগম খালেদা জিয়া জেলে আছে, বিএনপি নেতারা দেখা করতে পারে না পরিবার ছাড়া। তো এখন ধরেন উনি আরেকটা কথা বলছিলেন যে 2004 সালে 21শে আগস্ট, আমি একেবারে একমত, নির্মম ঘটনা, হৃদয় বিদারী ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনক ঘটনা, কোনো সন্দেহ নেই। এখন বিএনপির আমলে হয়েছে বলে বিএনপি দায়ী। আপনি 2011 সালে অধিকতর তদন্ত করে, এই তদন্ত কি স্বচ্ছ হয়েছে নাকি রাজনৈতিক প্রতিহিংসাবশত বিরোধীর উপর চাপ আমরা প্রয়োগ? ওইদিকে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। আপনি বিএনপির উপর দায় চাপালেন অথবা ধরেন বিচার করলেন, বিএনপি করে এটির কারণেই তো এই যে আপনার যে সন্দেহ যে বিএনপি ক্ষমতা ছিল, বিএনপি দায়ী, এই ধারণাই তো আওয়ামী লীগকে প্রতিহিংসা পরায়ণ করে তুলেছে। আওয়ামী লীগ তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি সঠিক তদন্ত করেন, যারা জড়িত বিচার করেন, সেখানে বিএনপির কোনো আপত্তি নেই। আরেকটা জায়গায় আমি বলতে চাই, ধরেন রাজনৈতিক মামলা মাননীয় প্রধানমন্ত্রীর এগেনিস্ট হয়েছিলেন 15টা, তাই না? 9টা নির্বাহী আদেশে তুলে দিলেন, 6টা কোয়াশমেন্টের নামে তুলে দিলেন। কোনো বিশেষ আদালতে, ট্রাইব্যুনালে তো বিচার হলো না, মাননীয় প্রধানমন্ত্রী তো ফেস করলেন না। অর্থাৎ ক্ষমতায় থাকলে অনেক কিছুই আপনার অনেকভাবে বলা যায়, অনেকভাবে করা যায়, হ্যাঁ, এবং নিজের অনুকূলে নেওয়া যায়। আর রাজনৈতিক প্রতিহিংসাবশত অনেক আইন দিয়ে জনপ্রিয় নেতাকে, নেত্রীকে ভিতরে রাখা যায়। বঙ্গবন্ধুকেও করেছিল ওই সময়কার সেই পাকিস্তানি সরকার, করেছে না? এখন আমাদের সেইটা আবার দেখতে হচ্ছে যে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি প্রতিহিংসার কত চরম আপনার অবনতি, সেটা আমাদের দেখতে হচ্ছে। এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত ধরে সেটা বাংলাদেশে নজির সৃষ্টি করছে। আরেকটা জায়গা আমি শাবান ভাই ওখানে বলবো, উনি বলছেন যে দলীয় কৌশলের কাছে বিএনপি হেরে গিয়েছে। না, বিএনপি দলীয় কৌশলের কাছে হারেনি, বিএনপি আওয়ামী লীগের অপকৌশলের কাছে হেরেছে। এবং আওয়ামী লীগের অপকৌশলের কাছে দেশ এবং জাতি আজকে সংকটে পড়েছে। আওয়ামী লীগকে এখান থেকে অনুশোচিত হয়ে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, ইভেন মানুষের জামিনের অধিকার, সর্বশেষ মানুষের চিকিৎসার অধিকারও আওয়ামী লীগ যেভাবে হস্তক্ষেপ করছে, সেটা হচ্ছে রাজনীতি প্রতিহিংসার একমাত্র নগ্ন বহিঃপ্রকাশ। জনাব শাবান মাহমুদ, এটা কি আসলে হস্তক্ষেপ কিনা একটা প্রশ্ন। আরেকটা বিষয় একটু জানতেই চাই আপনার কাছে। আপনি সাংবাদিক, আপনি সংবেদনশীল মানুষ, সংবেদনশীল পেশায় আপনি কাজ করেন। এই যে জামিনের প্রেক্ষাপটে বা প্যারোলের প্রেক্ষাপটে যে আসলে শীর্ষ দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে একটা আলাপচারিতা এবং সেটা গণমাধ্যমে চলে আসে, এটা আসলে কোন পথে যাচ্ছে, এটা আসলে ঠিক হচ্ছে কিনা, এই বিষয়ে একটু আপনার মতামত আমি জানতে চাই। দুইটা প্রধান রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, মহাসচিবের মধ্যে যদি গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে বা রাজনৈতিক সমঝোতার একটা পূর্বাভাসের কোনো তথ্য এটি মিডিয়াতে চলে আসে, সেই জায়গায় আমি দোষের কিছু দেখি না। কারণ এই বক্তব্য, দুজনের বক্তব্য ছিল একজন কারাবন্দী নেত্রী, বিএনপির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার মুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে। তো এই বিষয়টি মিডিয়াতে আসার মধ্যে কোনো অনৈতিকতা অ্যাটলিস্ট ছিল না আমি মনে করি। এবং তথ্য প্রযুক্তির এই যুগে রাজনৈতিক দলের মধ্যে, নেতাদের মধ্যে কোনো কনভারসেশন হলে সেটি মিডিয়াতে ডিসক্লোজ হওয়াটা খুবই স্বাভাবিক। এটা কি সৌহার্দ্য বাড়ায় না সৌহার্দ্য কমায়? মানে এটা যেহেতু তারাই আমাদের, যদি এই বক্তব্যগুলো আক্রমণাত্মক হতো, আপত্তিকর হতো, তাহলে বুঝতাম যে অসৌজন্য। বক্তব্যটা তো ছিল খুবই, মানে বাংলাদেশের বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, পাশাপাশি রাজনীতি সচেতন জনগণের মধ্যে যারা একেবারেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থেকে নিরপেক্ষ অবস্থানে আছে, তারা বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তি, জামিন পাওয়া, আইনি লড়াইয়ে কোন পর্যায়ে আছে, প্যারোলে মুক্তি পাচ্ছেন কিনা, প্যারোলে মুক্তি চাওয়া হচ্ছে কিনা, বেগম খালেদা জিয়া রাজি আছেন কিনা, এই বিষয়গুলো জানার কৌতূহলটা রাজনীতি সচেতন জনগণের মধ্যে থাকতেই পারে। কাজেই এই বক্তব্য ডিসক্লোজ হওয়াতে বা এটা মিডিয়াতে প্রকাশ পাওয়াতে আমি মনে করি না যে অসৌজন্য কোনো বিষয় এখানে এসেছে। ধন্যবাদ জনাব। আজ যে ছোট্ট করে যদি একটু মন্তব্য করেন এই ইস্যুতে, অর্থাৎ যে আলোচনাটা চলছে দলের মধ্যে, দলের দুই শীর্ষ নেতার মধ্যে, সারা জাতি এই ব্যাপারে একটা কনক্লুশন চায়। সেখানে দুই বৃহৎ দলের যদি নেতারা একটা আলোচনা করে বলে যে আমার কাছে টেপ রেকর্ডার আছে, এই কথা বলছে, এই কথা বলে নাই, এটা সৌজন্যতার মধ্যে। আবার বিএনপির মতো একটা দলের মহাসচিব তিনিও অস্বীকার করা ঠিক না যে আমার সঙ্গে না, সে অস্বীকার বলে না, সে কখনো অস্বীকার করে না। সে বলছে যে আমি ওইটা বলি না। আমার কথা যাই বলি, আমার বলে এখানে যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা স্বীকারও করতেন তাতে দোষের কিছু ছিল না। দোষের একটাই হয়েছে যে তিনি বলেছেন টেপ রেকর্ডার আছে, এইটা একেবারে অসৌজন্যজনক। না, কিছু টেলিফোনের কথা কিন্তু অর্থ টেপ হয়। আমাদের ব্রেকের সময় হয়ে গেছে। ছোট করে বাংলাদেশের শীর্ষ দুই দলের দুই নেতার সাথে কথা হবে, এটা মিডিয়াতে আসবে, এটা হইতে পারে না। ওকে, আমরা এই বিষয় নিয়ে হয়তো আলোচনা হতে পারে। দর্শক, আমরা 24 ঘন্টার সময় হচ্ছে আরেকটা বিরতির, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
দর্শক, আবার আমন্ত্রণ। 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে বেগম জিয়ার মুক্তি এবং টেলিফোন বাহাস নিয়ে। আমরা আলোচনার এই পর্যায়ে একটু কথা বলতে চাই রাজনৈতিক প্রসঙ্গ। আমি একটু আসতে চাই জনাব শাবান মাহমুদ আপনার কাছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন। সেখানকার বর্তমান মেয়র তিনি বাদ পড়েছেন, সেটা নানা ধরনের আলোচনা চলছে যে তিনি একেবারেই ব্যর্থ হলেন কিনা, নাকি কোনো না কোনোভাবে তিনি আজকে বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। আপনি কি বলবেন? আর নতুন যিনি মনোনয়ন পেয়েছেন তার নির্বাচন ব্যাপার নিয়ে আপনার মতামত একটু জানতে চাই, একটু ছোট্ট করে। আমি কোনোভাবেই বিশ্বাস করতে চাই না যে আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি ষড়যন্ত্রের কারণে কোনো এক্সিস্টিং মেয়রকে, বিশেষ করে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বাদ দিয়েছেন। কোনো সঠিক তথ্য তিনি না জেনে তাকে বাদ দিয়েছেন। রাজনীতিতে সময়ের পরিবর্তনে, সময়ের বাঁকে এক এক ধরনের প্রার্থীদের এক এক সময় একটু বাড়তি চাহিদা তৈরি হয়। আবার কোনো কোনো প্রার্থীর যে পূর্বাকার চাহিদা বা সাধারণ মানুষের কাছে তার যে একটা গ্রহণযোগ্যতা, সেটা নানান কারণে একটু নষ্ট হয়। নিশ্চয়ই শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে তার বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং দলীয় সূত্র এবং তার একটা পার্সোনাল উইং আছে মাননীয় প্রধানমন্ত্রীর, তাদের প্রাপ্ত তথ্য মতে তিনি হিসাব নিকাশ করে এই দলীয় প্রার্থীটি বদল করেছেন। এবং আমার কাছে গণমাধ্যম কর্মী হিসেবে আমার অবজারভেশনটা যে অস্বীকার করার উপায় নেই যে চট্টগ্রাম আওয়ামী লীগের নাম আসলেই সেখানে বিদ্যমান দুটি গ্রুপ খুবই শক্তিশালী। একটি হচ্ছে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী, আরেকটি হচ্ছে বর্তমান মেয়র নাসিরউদ্দিন সাহেবের গ্রুপ। এই পরস্পর মুখোমুখি দুই বিদ্যমান ঘটেছে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। সম্প্রতি প্রয়াত মেয়র মহিউদ্দিন সাহেবের স্ত্রী তিনি কিন্তু মঞ্চে বক্তব্য দিতে পারেনি, তাকে নামিয়ে দেওয়া হয়েছে দলীয় শৃঙ্খলার কথা বলে। এটিও কিন্তু আমাদের সাধারণ মানুষকে কিন্তু আহত করেছে যে এটি না করলেও পারতেন। এবং নানাবিধ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হয়তো চিন্তা করেছেন যে নিরপেক্ষ ভাবমূর্তি আছে, দুই দলের কাছেই, আমি বুঝতে পেরেছি, দুই দলের কাছেই গ্রহণযোগ্য হবে, উনি একটু ঝুঁকিমুক্ত অবস্থানে এই প্রার্থী মনোনয়ন করেছেন। এবং এই প্রার্থী সম্পর্কে যতটুকু জেনেছি তার কিন্তু চট্টগ্রামের নাগরিক সমাজে উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে। ঢাকা সিটিতে অনেক কম সংখ্যক ভোটার ভোট দিয়েছেন, ভোটের পার্সেন্টেজটা নিয়ে ভীষণ আলোচনা চলছে, ভোটমুখী মানুষ হচ্ছে কি হচ্ছে না। চিটাগংয়ের ভোট কেমন হতে পারে? চট্টগ্রামে এর থেকে প্রায় দ্বিগুণ ভোট আমার বিশ্বাস। আমি জনাব শেখ রবিউল আলম আপনার কাছে, আপনিও বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা 10 আসনের জন্য, আপনার জন্য অভিনন্দন। কিন্তু জানতে চাই যে এই ভোট কেমন হতে পারে বা কি হতে যাচ্ছে? না, সরকার নতুন করে উদ্যোগ না নিলে, অনুসূচিত না হলে ভোট ভালো হওয়ার সুযোগ আর কোথায়? নির্বাচন ব্যবস্থাপনা তো অকার্যকর হয়ে গেছে। আগে রাজনৈতিক দলগুলির অনাস্থা ছিল, এখন ভোটারদেরও অনাস্থা হয়ে গেছে। আপনাদের সাংগঠনিক শক্তি, মিছিলে অনেক মানুষ দেখা যায় কিন্তু ভোটের দিন কেউ নেই। না, মিছিলে মানুষ দেখা যায়, ভোটের দিন কেউ নেই, এরকম ঢালাভাবে বলা ঠিক না। ভোটের দিনও বিএনপি ওই একই গতিতে, একই শক্তিতে ছিল, কিন্তু সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাকার হয়ে নির্বাচনী যে ব্যবস্থা তৈরি করে ফেলে, সেখানে তো প্রতিরোধ গড়ে তোলা বেশ কঠিন। আপনি যদি বলেন যে যুদ্ধ করে জয়ী হয়ে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে হটিয়ে আপনি ভোট দিয়ে আনতে পারলেন না কেন রিজাল্ট নিয়ে, সেটা তো ভোট ব্যবস্থাপনা। সেটা হলো আমরা পারি যদি থাকে ভোটের ব্যবস্থা তো রাষ্ট্র করে দেবে, এটা রাষ্ট্রের দায়িত্ব ভোট ব্যবস্থাপনা করে দেওয়া। সুষ্ঠুভাবে জনগণ ভোট দেবে, রাজনৈতিক দল সমান অধিকার পাবে, এটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তো সেখানে ব্যর্থ হয়েছে। আপনি যদি বলেন যে ভোট ছিনিয়ে আনতে পারেন নাই, রায় ছিনিয়ে আনতে পারেন নাই, আওয়ামী লীগকে হটিয়ে দিয়ে, সেখানে তো আমাদের ব্যর্থ হয়েছি আমরা। সে কথা যদি আপনি বলেন। আরেকটা জায়গায় আমি বলতে চেয়েছিলাম, এক বাক্যে বলবো, দুজনই বলছিলেন যে দুই মহাসচিবের মধ্যে বা সাধারণ সম্পাদক মহাসচিবের মধ্যে যে কথা হয়েছে মিডিয়ায় আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে, কথা যা হবে তা তো আসবেই, মানুষের শোনার অধিকার রাখে, আগ্রহ থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে আমার কাছে রেকর্ড আছে, মানে উনি রেকর্ড করেছেন। আপনি কি রেকর্ড শব্দটা? হ্যাঁ, আমি নিজে শুনেছি, বলেছে তো রেকর্ড মানে উনি করেছেন। আর উনি যদি রেকর্ড করেন তাহলে সেটা নিশ্চয়ই একটা নৈতিক অপরাধ, অথবা এক ধরনের হীনমন্যতা, অথবা ধরেন একজন সৌজন্য রেকর্ড হয় বিভিন্ন জায়গায়, রেকর্ড হয় ওনার কাছে যখন থাকেন, উনি এটা জানেন। আমি মনে করি যে সেটাই অপরাধ হয়েছে, মানে অপরাধটা খুব সূক্ষ্ম, হয়তো সাধারণ আলোচনায় বোঝা যাচ্ছে না। উনি যে দায়িত্বে আছেন সেই জায়গা থেকে যদি এটা হয়ে থাকে, অবশ্যই সেটা জাতি আহত হয়েছে এবং জাতি ব্যথিত হয়েছে, কষ্ট পেয়েছে, এবং আগামীতেও মানুষ কথা বলা বন্ধ হয়ে যাবে। আপনার নির্বাচনের কথা জানতে চাই, আপনি যে নির্বাচনটা আসছে সেটা নিয়ে আসলে আপনি কি ভাবছেন? আপনি নিজেও প্রার্থী হয়ে কন্টেস্ট করতে চাইছেন ঢাকা 10? আমি ঢাকা 10 আসনে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে, দল মনে করেছে আমাকে। আমি 28 বছর ধরে ওই এলাকার নেতা কর্মী, শুভানুধ্যায়ী জনগণের
সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করেছি এবং এই প্রতিকূল সময়ে দলকে রিপ্রেজেন্ট করেছি, জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি, তাদের সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি আশা করছি যে দল এবং আমাকে ওই এলাকার জনগণ আপনার জন্য শুভকামনা। আমরা একটা আলোচনায় আসি। জনাব চৌধুরী, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, যে প্রশ্নটা এই পাশ থেকেও এসেছে। আসলে ভোটিং যে সিস্টেম, অর্থাৎ ভোটের প্রতি মানুষের আগ্রহ এবং ভোটের যে মেকানিজম, সেখানে কি কোথাও কি গুরুতর গলদ হচ্ছে? মানুষ ভোট দিতে কেন যাচ্ছে না? বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাচ্ছে না। মানে একটা আসনে বা একটা সিটিতে তো আওয়ামী লীগেরও 35-40 বা 35% একেবারেই সাচ্চা ভোট আছে, তারাও তো ভোট দিতে যাচ্ছে না কেন? আচ্ছা, আমি একটু রেকর্ড নিয়ে একটু কথা বলে ফেলি রবির ভাই। আপনারা যা সবাই জানেন, আমাদের সবার হাতে একটা স্মার্টফোন আছে, একটু সংক্ষিপ্ত সময় এবং আমাদের। স্মার্টফোনে কিন্তু অটো রেকর্ড হওয়ার একটা সুযোগও আছে। এটা যে কেউ ইচ্ছাকৃতভাবে করে তাও না। যেমন আমার সব কথা আমার কিন্তু অটো রেকর্ড, যদি আপনি চালু করে রাখেন তাহলে record হতে চালু করা আছে। তো এটা আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে করি না। তিনি কিন্তু এই আজকে প্রেস কনফারেন্সটা আপনারা অসৎ দেখেছেন। উদ্দেশ্য নিয়ে আমি করেন না, আমি কিন্তু একটু আমি অসৎ শেষ উদ্দেশ্য করি নিয়ে বলেছেন। না, আমি একটু বলি, কাদের ভাই কিন্তু যথেষ্ট বিনয়ের সাথে কথা বলেছেন, কিন্তু এটা কিন্তু মিস ইন্টারপ্রেট করা হচ্ছে বারবার। যথেষ্ট বিনয়ের সাথে উনি ওটাও বলেছেন, আমি কাউকে ছোট করতে চাই না। উনি খুবই বিনয়ের সাথে না, কথা বলে দিন বলেছেন। ছোট করে ফেলেছেন, না, আপনি তো না, করতে চান উনি নাই। উনি বলেছেন এই জন্য যে যেহেতু এটা নিয়ে একটু বিতর্ক হচ্ছে, পেরোলে চেয়েছেন কিনা এমনি চেয়েছেন, কি সহায়তা, এই ধরনের কথা পরিপ্রেক্ষিতে কিন্তু জনাব সালাউদ্দিন নির্বাচন, কয়েকটা আচ্ছা, একটু নির্বাচন। নির্বাচনী আমি একটু বলি। আসলে আমি মনে করি নাগরিক, বিশেষ করে আমাদের এখন সোসাইটিতে আমাদের লাইফ স্টাইল বলি, আমাদের যাপিত জীবনের গল্প বদলে গেছে একদম। যেমন ধরেন এখন তাই বলে কেউ ভোট দিতে যাবে না, না? আমি ভোট দেওয়ার কমে গেছে। যেমন ধরেন আগে আমার কাছে মনে হতো না ভোট একটা উৎসব একদম, বিশেষ করে 91-এর পর থেকে ভোটটার একটা উৎসব হিসেবে মানুষ নিয়েছে। কিন্তু আমার কাছে 2008 রিসেন্টলি মনে হয়, যেমন সালের পর তো আপনি উৎসব দেখেন হতে বাংলাদেশের সিনেমা হলে কিন্তু দর্শক পাওয়া যায় না। আমি একটু বলি, মানুষের মধ্যে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ তো ওইভাবে কিন্তু ভোটকে মানে একদম সিনেমার উৎসব ভোট তো না, আমি একই, শেষ করি, আমার আমি জানা কেন নেই, বলতেছি, একদম বিনোদন হিসেবে যে বিষয়টা একদম গ্রামে গঞ্জে মাঠে ঘাটে যে ভোট নিয়ে যে আলাপ আলোচনা, ওগুলো কিন্তু একটু কমে এসেছে। এটা স্মার্টফোনের কারণে হোক, মানুষের জীবনের ব্যস্ততার কারণে হোক, কমে এসেছে। কিন্তু এখানে কিন্তু voting তার মানে যে প্রক্রিয়ায় স্বচ্ছতা, ভোট যাচ্ছে- নিরাপত্তা, এই না, বিষয়গুলো অবশ্যই এগুলো আসে আমি না। বলি ভোটিং সিস্টেমের, শুনেন, এই যে স্বচ্ছ ব্যালট বক্স থেকে শুরু করে ইভিএম সবকিছু কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে এনেছে। তো সুতরাং ভোটের ব্যাপারে মানুষ আস্থা নেই সেটা আমি বলবো না, মানুষ যাচ্ছে কিন্তু কমেছে আগের চেয়ে, হয়তো এটাই আপনি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভোটিং সিস্টেমের প্রতি মানুষের আস্থা? না না, ভোটিং অটুট। সিস্টেমে তো কেন আস্থা থাকবে না? ইভিএম একটা চমৎকার একটা সিস্টেম, কেন আস্থা থাকবে না? মানুষ আস্থা আছে বলে তো মানুষ যাচ্ছে, তো এমন না যে বিনা ভোটে কেউ হয়ে যাচ্ছে না এখানে। জনাব আজিজ। না, দেখেন, গত দুটি জাতীয় নির্বাচন বাদ দিলে আওয়ামী লীগ বিএনপির ভোট 33 থেকে 40%, ভোট কাস্ট হয়েছে 27%। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে ভোটাররা ভোটে গেল না। এটার প্রথম একটা অ্যান্সার দেওয়া যায়। সরকারি দলের নমিনেশন দিলে সরকারি দলের সমর্থকরা ভাবছে যে সে তো পাশই করবে, আমার ভোট দিয়ে দরকার কি। আর বিরোধী দলের নমিনেশন বিএনপি থেকে দিলে নমিনেশন পাওয়াটাই নির্বাচিত হয়ে যাওয়ার সরকারি দল তাই হয়ে গেছে। তা আপনি যদি বলছেন যে ভোট স্টেক হোল্ডার হচ্ছে সরকার, নির্বাচন কমিশন, পার্টি এবং আপনার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। আগের নির্বাচন একই হবে। আমাদের দেশের দুর্ভাগ্য এটাই, বাংলাদেশের সব সুযোগে এগোয়, রাজনীতিতে পিছায়। এবং আপনি দেখেন এই দুই দলের যে নমিনেশন দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভোটাররা ভীতিকর পরিস্থিতি থেকে মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভোটার পার্সেন্টেজ বাড়বে না। আপনি কি দুই দলকে দোষারোপ করছেন? না, দুই দল কার না, এখন তো সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা যারা ক্ষমতায় থাকে তাদের কথা ইভিএম আসছে, কিন্তু গোপন ভোটের জায়গায় যা পিছনের লোক দাঁড়ানো, এ তো মিডিয়াতে আসছে, ছবি সহ আসছে। তো এই অভিযোগ করেছে ভোটারের দায়িত্ব কি? ভোটের কেন্দ্র তো নিরপেক্ষ করা যাচ্ছে না। ভোটার আপনি দেখেন মিছিলে এত মানুষ, ভোট কেন্দ্রের সামনে পুরো জটলা, ভোট নাই। ওখানে তো ধরেন কমিশনার বলছিলেন, ডিএমপি কমিশনার, যে ভোটার ছাড়া দেখলেই, ভোট কেন্দ্রের পাশে দেখলেই অ্যারেস্ট। তো তার সামনে দাঁড়া রইলে এদের অ্যারেস্ট হলো না কেন? ভিতরে আছে জল বেঁধে। এখন ধরেন অপোজিশনের সব নেতাকর্মীর বিরুদ্ধে কেস, ওরা ডরেই যায় নাই, ভোট হয় নাই। সাবার মাহমুদ, শেষ মন্তব্য কি হতে যাচ্ছে আগামীর এই কয়েকটা উপনির্বাচন এবং সিটি নির্বাচন? এই কয়েকটা উপনির্বাচনে অন্ততপক্ষে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সরকারি দল, ক্ষমতাসীন দল, বিরোধী দলের যে রাজনীতির অনুশীলনটা, এটি খুব স্বচ্ছভাবে এবং খুবই মানে জনগণের কাছে খুবই একটা উদ্দীপনামূলক একটা চেতনায় এই দুই দলের রাজনৈতিক কর্মসূচিটা আমরা দেখতে পাবো। এবং নির্বাচনী ফলাফলটা নির্ভর করবে বিএনপি কতটা আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে লড়তে পারে। আর ক্ষমতাসীন দলের জন্য সতর্ক সংকেত হবে যে ভোটারদের উপস্থিতিটা তারা কতটা বাড়াতে পারে। শেষ মন্তব্য জনাব শেখ রবিউল আলম। সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব রয়েছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা।
সে দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের এবং রাষ্ট্রের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন সহায়ক ভূমিকা হিসেবে সেখানে পালন করবে, নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তার অভাব রয়েছে, মানুষের আস্থা হারিয়েছে। দ্রুত কাজ হবে বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকার অথবা রাজনৈতিক চর্চার পথ সুগম করবার জন্য সরকার এখানে মনোযোগী হতে হবে, ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে, ভোটারদেরকে আকৃষ্ট করে আনতে হবে। জনাব সালাউদ্দিন, শেষ মন্তব্য। শেষ মন্তব্য এটাই করতে চাই, মানে ভোট সেন্টারে মানুষ আনা কিংবা ভোটের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে বিরোধী দলের একটা ভূমিকা আছে, যারা সংসদের প্রতিনিধিত্ব করছে কিংবা সংসদের বাইরে যারা আছে। কিন্তু আমরা বিএনপির ক্যাম্পেইনে দেখলাম যে মানে তাদের ভোটের অংশগ্রহণ হলো বেগম জিয়ার মুক্তি আন্দোলন। তা আমার কাছে বিএনপিকে স্পষ্ট করতে হবে তারা ভোটে কেন অংশগ্রহণ করছে। জনগণের অধিকার যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে ভোটে তারা অংশগ্রহণ করুক এবং সেখানে যদি নির্বাচিত হয় তারপর তার বেগম জিয়ার মুক্তি আন্দোলনটা করুক, কিন্তু এটাই স্পষ্ট করে তারপর জনগণের সামনে যাবে। তাহলে বিএনপি যারা সাপোর্টার আছেন তারাও কিন্তু ভোট কেন্দ্রে আসবে। আমি একটা কথাই বলি, একেবারে ছোট করে, হ্যাঁ, বহুদলীয় গণতন্ত্রে যতক্ষণ পর্যন্ত শক্তি প্রয়োগ করে রাজনীতি আমার পক্ষে আনার করতে হবে, এই বক্তব্য যতদিন থাকবে ততদিন এই দেশে সুষ্ঠু রাজনীতি হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আজিজ, ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরীকে, ধন্যবাদ জানাচ্ছি জনাব শাবান মাহমুদ এবং ধন্যবাদ জানাচ্ছি শেখ রবিউল আলম আপনাদেরকে। দর্শক, এই ছিল 24 ঘন্টার আজকে আলোচনা। আমাদের আজকের আলোচনায় প্যারোল এবং বিএনপি চেয়ারপারসনের জামিন নিয়ে অনেক আলোচনা হলো আগামীতে কয়েকটি উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং এই সকল ঘটনা প্রবাহ আগামীতে কী ঘটে সেটা আমরা দেখতে পাবো, আমরা জানতে পারবো। নিশ্চয়ই আগামীতে এই বিষয়গুলো নিয়েও আমরা 24 ঘন্টার টেবিলে আলোচনা করব, আশা করছি আপনাদের সঙ্গ পাবো। এর সাথে শেষ করছি 24 ঘন্টা। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।